আজকের এই গভীর বিশ্লেষণে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যা নিয়ে মানুষের কৌতূহলের কোনো শেষ নেই। হ্যাঁ, মানব সভ্যতার একদম শুরু থেকে আজ পর্যন্ত এই বিষয়টা নিয়ে প্রচুর তর্ক-বিতর্ক হয়েছে। একদম তাই। গল্প, মিথ আর আধুনিক যুগে এসে গবেষণাও কম হয়নি। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হল পুনর্জন্ম এবং জাতিস্বর। ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক। ঠিক। যারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে চান, একটা বিষয়ের একদম গভীরে গিয়ে তার অনেকগুলো দিক সম্পর্কে জানতে আগ্রহী, তাদের জন্য আজকের এই আলোচনাটা সত্যি একটা দারুণ বৈদিক যাত্রা হতে চলেছে। অবশ্যই। আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্য হল পুরাণ ও মহাকাব্যের প্রাচীন বিশ্বাস আর আধুনিক বিজ্ঞান ও মনস্তত্ত্বের মধ্যে যে একটা দ্বন্দ্ব রয়েছে সেটা বোঝা। এবং এর মাঝে যদি কোনো সংযোগস্থল থাকে। হ্যাঁ, ঠিক বলেছেন, সেটাকে খুঁজে বের করা। আমাদের হাতে থাকা বিভিন্ন সোর্স মেটেরিয়াল, শাস্ত্রীয় দর্শন আর বেশ কিছু আধুনিক বৈজ্ঞানিক গবেষণাপত্র ঘেঁটে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব। সোর্সগুলো বেশ চমকপ্রদ। তো চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। আমার সঙ্গে বরাবরের মতোই রয়েছেন আমাদের বিশেষজ্ঞ, যিনি এই পুরো রহস্যময় বিষয়টিকে যুক্তির আলোকে বিশ্লেষণ করতে সাহায্য করবেন। আজকের এই আলোচনায় যুক্ত হতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে। প্রাচীন দর্শনের একেবারে গোড়ার কথা থেকে যদি আমরা শুরু করি, তাহলে এই যে মৃত্যুর পরেও ফিরে আসার বা পুনর্জন্মের ধারণা, এর মূল ভিত্তিটা আসলে কোথায় দাঁড়িয়ে আছে? আমরা যদি প্রাচীন শাস্ত্র এবং দর্শনের দিকে একটু ফিরে তাকাই, তাহলে দেখতে পাব যে এই পুনর্জন্মের ধারণার একেবারে কেন্দ্রে রয়েছে কর্মফল আর আত্মার অমরত্বের তত্ত্ব। কর্মফল আর অমরত্ব। হ্যাঁ, হিন্দু এবং অন্যান্য বেশ কিছু প্রাচীন ভারতীয় দর্শন অনুযায়ী পুনর্জন্ম বিষয়টা এমন নয় যে এটা খুট করে ঘটে যায়। আচ্ছা। এখানে মনে করা হয় যে মৃত্যু কোনো চূড়ান্ত বা শেষ পরিণতি নয়, বরং এটি হল বৃহত্তর একটি যাত্রার একটা ছোট রূপান্তর বা ট্রানজিশন মাত্র। একটা ফেজ থেকে আরেকটা ফেজে যাওয়া। ঠিক তাই। শাস্ত্রমতে মানুষ বা যে কোনো প্রাণী মৃত্যুর পর তার কৃতকর্মের বা কর্মফলের হিসেব অনুযায়ী পরবর্তী জন্ম লাভ করে। তার একটা জীবনের ভালো বা মন্দ কাজের যে সামগ্রিক ব্লুপ্রিন্ট তৈরি হয়, সেটাই নির্ধারণ করে দেয় তার পরবর্তী জীবনের গতিপথ বা ডেস্টিনেশন। এখানে মূল ধারণাটি হল মানুষের এই যে নশ্বর দেহ, যা পঞ্চভূত দিয়ে তৈরি, সেটা ধ্বংস হয়ে গেলেও তার ভেতরের চেতনা বা আত্মাটি অমর। আত্মা কখনো ধ্বংস হয় না। না, এটি কেবল একটা আধার বা মাধ্যম থেকে আরেকটা আধারে স্থানান্তরিত হয় মাত্র। এই আধারে স্থানান্তরিত হওয়ার কথাই কিন্তু শ্রীমদ্ভগবদ্গীতার সেই বিখ্যাত রূপকটার কথা চলে আসে। হ্যাঁ, সেই পোশাক পরিবর্তনের রূপকটি। একদম। সেখানে খুব সহজ একটা উদাহরণ দিয়ে বলা হয়েছে যে মানুষ যেমন তার পুরনো জীর্ণ পোশাক খুলে ফেলে, সম্পূর্ণ নতুন একটা পোশাক গায়ে জড়ায়, আত্মাও ঠিক তেমনিভাবে তার পুরনো ও অকেজো শরীর ত্যাগ করে নতুন একটি শরীর ধারণ করে। পোকের বাইরে গিয়েও ওম শাস্ত্রের ভেতরে আরেকটা ভীষণ ইন্টারেস্টিং বিষয় রয়েছে। ওয়েটিং পিরিয়ডের বিষয়টা বলছেন তো? হ্যাঁ, এই যে আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করছে, এটা নাকি ওই সুইচ অন অফ করার মতো তাৎক্ষণিক কোনো ব্যাপার নয়। পুরাণ মতে মৃত্যুর পর এই পুনর্জন্মের প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে ৩ থেকে ৪০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। হ্যাঁ, বিষয়টা সত্যি খুব কৌতূহল উদ্দীপক। একটা শরীর ছাড়ার পর নতুন শরীরে ঢোকার মাঝে একটা ওয়েটিং পিরিয়ড বা ট্রানজিশন ফেজ থাকছে। যদি আমরা এটাকে বৃহত্তর মনস্তাত্ত্বিক বা আধ্যাত্মিক প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে বুঝতে পারব যে এই ৩ থেকে ৪০ দিনের যে ব্যবধানের কথা বলা হচ্ছে, হ্যাঁ। সেটা আসলে আত্মার পুরনো জীবনের প্রতি মায়া বা ডিটাচমেন্টের একটা সময়কালকে নির্দেশ করে। ও আচ্ছা। এটা শুধু ক্যালেন্ডারের কয়েকটা দিন নয়। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী সদ্য মৃত্যুবরণ করা কোনো সত্তা হুট করেই তার সারা জীবনের সঞ্চিত আবেগ, স্মৃতি আর প্রিয়জনদের মায়া কাটিয়ে উঠতে পারে না। এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। একদম। এই সময়টা হলো সেই পুরনো জীবনের সব বাঁধন থেকে নিজেকে মুক্ত করার আর নতুন একটা যাত্রার জন্য প্রস্তুত হওয়ার একটা আধ্যাত্মিক পর্যায়। বুঝতে পারছি। আর এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো কর্মফল এবং জন্মমৃত্যুর এই চক্রের ওপর মানুষের যে অবিচল বিশ্বাস, তা যুগে যুগে সমাজ ব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করেছে।
কিভাবে? এই বিশ্বাস মানুষকে তার জীবনের উদ্দেশ্য এবং নৈতিকতা সম্পর্কে সচেতন করেছে। মানুষ যখন বিশ্বাস করে যে তার আজকের এই মুহূর্তের কাজ বা সিদ্ধান্তগুলো তার পরবর্তী জীবনকে প্রভাবিত করবে, বা কয়েকশো বছর পরের কোনো অস্তিত্বকে প্রভাবিত করবে। ঠিক তখন সে স্বাভাবিকভাবেই অনেক বেশি দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করে। এবং নৈতিকতাকে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে বেঁধে ফেলার চেষ্টা করেছে। নিখুঁতভাবে বলা যায়। কিন্তু এখানেই বিষয়টা সবচেয়ে বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে যখন আমরা এমন কিছু মানুষের কথা জানতে পারি যারা এই কাঠামোর বাইরে গিয়ে দাবি করেন যে তারা তাদের পূর্বজন্মের কথা স্পষ্ট মনে রাখতে পারেন। একদম তাই। আমাদের সোর্স মেটেরিয়ালগুলোতে এই ধরনের মানুষদের বোঝাতে একটা বিশেষ শব্দ ব্যবহার করা হয়েছে, জাতিস্মর। হায়, জাতিস্মর। জাতিস্মর বলতে ঠিক সেই ব্যক্তিদের বোঝায় যারা তাদের আগের জীবনের স্মৃতি, ঘটনা, সম্পর্ক, এমনকি খুব ছোট ছোট ডিটেলসও মনে করতে পারেন। হ্যাঁ, পুরাণ এবং মহাকাব্যে এই জাতিস্মরদের কথা আমরা বারবার পড়েছি। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়। কি প্রশ্ন? সাধারণ নিয়মানুযায়ী তো মৃত্যুর পর সব স্মৃতি মুছে যাবার কথা। তাহলে এই জাতিস্মরদের ক্ষেত্রে কিভাবে সেটা সম্ভব হয়? এই মেমোরিটা সার্ভাইভ করে কিভাবে? ঠিক এই জায়গাটাতে শাস্ত্রীয় ব্যাখ্যার সবচেয়ে গভীর অংশটা লুকিয়ে আছে। মহাকাব্য এবং দর্শনের বর্ণনা অনুযায়ী কেউ যদি হঠাৎ করে পূর্বজন্মের কথা মনে রাখতে পারে, হ্যাঁ, তবে তার পেছনে সাধারণত কোনো দৈব আশীর্বাদের চেয়েও বেশি কাজ করে একটা তীব্র মনস্তাত্ত্বিক অবস্থা বা প্রবল আকাঙ্ক্ষা। প্রবল আকাঙ্ক্ষা মানে কোনো অপূর্ণ ইচ্ছা। একদম। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে কোনো ব্যক্তির মনে যদি এমন কোনো চরম ইচ্ছা, তীব্র ক্ষোভ বা খুব গভীর কোনো আবেগ থেকে যায় যা সে সেই জীবনে কোনোভাবেই পূরণ করে যেতে পারেনি, আচ্ছা, তবে সেই অপূর্ণ আকাঙ্ক্ষাই তাকে খুব দ্রুত নতুন জন্ম নিতে বাধ্য করে। বাপরে! শুধু তাই নয়, ওই আকাঙ্ক্ষার তীব্রতা এতটাই বেশি থাকে যে সেটা মৃত্যুর যে সাধারণ মেমোরি ওয়াইপ বা স্মৃতি মুছে যাওয়ার প্রক্রিয়া, সেটাকে বাইপাস করে যায়। মেমোরি ওয়াইপকে বাইপাস করে যায়। দারুণ একটা কনসেপ্ট তো। হ্যাঁ, এই তীব্র আবেগের শক্তি নতুন শরীরের মধ্যেও পুরনো স্মৃতিকে সম্পূর্ণ সজাগ এবং জীবন্ত করে রাখে। এই তীব্র আকাঙ্ক্ষার কথা বলতে গিয়ে আমাকে মহাকাব্যের একটা অসাধারণ উদাহরণের কথা টানতেই হচ্ছে। শিখণ্ডীর গল্পটা। হ্যাঁ, আমাদের সোর্স মেটেরিয়ালে শিখণ্ডের গল্পটাকে এই জাতিস্মর এবং প্রবল ইচ্ছাশক্তির সবচেয়ে পারফেক্ট উদাহরণ হিসেবে দেখানো হয়েছে। মহাভারতের একটা অন্যতম শক্তিশালী চরিত্র। যারা মহাভারত সম্পর্কে জানেন তাদের মনে থাকার কথা, শিখণ্ডীর পুনর্জন্মের একমাত্র লক্ষ্য এবং প্রবল আকাঙ্ক্ষা ছিল মহাবীর ভীষ্মকে হত্যা করা। হ্যাঁ, পূর্বজন্মে অম্বা হিসেবে তার জীবনে যে চরম অবিচার হয়েছিল, ঠিক, অম্বা হিসেবে তার ওপর হওয়া অবিচারের প্রতিশোধ নেবার জন্য তার মনের ভেতর যে তীব্র ক্ষোভ এবং ঘৃণা তৈরি হয়েছিল, তিনি আক্ষরিক অর্থেই সেই ক্ষোভের আগুনে নিজেকে ভস্মীভূত করেছিলেন। একদমই তাই। মৃত্যুর মুহূর্তে তার ব্রেইন বা চেতনায় একটাই মাত্র ফোকাস ছিল, ভীষ্মের বিনাশ। আর এই কারণেই মৃত্যুর পরেও সেই স্মৃতি একটুও ফিকে হয়নি, বরং ঠিক একই উদ্দেশ্য পূরণের জন্য তিনি নতুন শরীর ধারণ করেন। এবং পূর্বজন্মের সেই প্রতিশোধের স্মৃতি, সেই ক্ষোভ তার মনে সম্পূর্ণ অক্ষত ছিল। এই গল্পটা শুনলে মনে হয় একটা মানুষের শুধুমাত্র একটা অপূর্ণ আকাঙ্ক্ষা তাকে মৃত্যুর সীমানা পার করিয়ে আবার ফিরিয়ে আনছে। অম্ব থেকে শিখণ্ডীতে রূপান্তরিত হওয়ার এই গল্পটি তীব্র আকাঙ্ক্ষা এবং ট্রমা ধরে রাখার একটি ধ্রুপদী উদাহরণ। কিন্তু আমরা যদি এবার আলোচনার মোড় একটু অন্যদিকে ঘোরাই, বিজ্ঞানের দিকে। হ্যাঁ, বিজ্ঞানের এবং নিউরোবায়োলজির দৃষ্টিভঙ্গি থেকে পুরো বিষয়টিকে দেখার চেষ্টা করি, তবে এক সম্পূর্ণ বিপরীত এবং ভিন্ন চিত্র আমাদের সামনে এসে দাঁড়ায়। তা তো বটেই। বিজ্ঞান তো আর মহাকাব্যের আবেগ দিয়ে চলে না। একদম না। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো বিজ্ঞানের চোখে স্মৃতি বা মেমোরির প্রকৃত অবস্থান এবং এর কার্যপ্রণালী। বিজ্ঞানীদের মতে তো এসব স্মৃতিতৃতি সবই ব্রেনের খেলা, তাই না? ঠিক তাই। বিজ্ঞানীদের মতে মানুষের চেতনা, আবেগ, চিন্তা এবং এই যে আমরা পূর্বজন্মের স্মৃতির কথা বলছি, সবকিছুই সম্পূর্ণভাবে আমাদের মস্তিষ্কের হার্ডওয়্যারের উপর নির্ভরশীল। তো সেখানেই এনকোড করা বা সঞ্চিত থাকে। আচ্ছা, এর বাইরে ভাসমান কোনো স্মৃতির অস্তিত্ব বিজ্ঞান স্বীকার করে না। এটা মেনে নিলে তো একটা বড় সমস্যা তৈরি হয়। কি রকম? কারণ বিজ্ঞান যদি বলে যে স্মৃতি মানেই হলো ব্রেনের ভেতরের কিছু ফিজিক্যাল বা বায়োলজিক্যাল পরিবর্তন, তার মানে দাঁড়াচ্ছে মৃত্যুর পর যখন ব্রেনটা নষ্ট হয়ে যাচ্ছে তখন স্মৃতিও চিরতরে মুছে যাচ্ছে। ঠিক যেন একটা কম্পিউটারের হার্ড ড্রাইভ পুড়িয়ে ফেলার পর
আমরা আশা করছি যে ডেটাগুলো বাতাসে ভেসে অন্য কোনো নতুন কম্পিউটারে নিজে থেকে ইনস্টল হয়ে যাবে। একদম সঠিক অ্যানালজি দিয়েছেন। আধুনিক বিজ্ঞান ঠিক এই যুক্তিটাই দেয়। তাই নাকি? হ্যাঁ, যখন একজন মানুষের মৃত্যু হয় তখন তার শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। মস্তিষ্কের কার্যক্রম সম্পূর্ণভাবে থেমে যায় এবং মস্তিষ্কের কোষগুলো নষ্ট বা ডিকম্পোজ হতে শুরু করে। যেহেতু বিজ্ঞান মনে করে স্মৃতি কোনো বায়বীয় বা আধ্যাত্মিক ক্লাউড স্টোরেজের মতো কোনো বিষয় নয়, বরং এটি মস্তিষ্কের কোষের একটি ভৌত প্রক্রিয়া। ঠিক, তাই মস্তিষ্ক ধ্বংস হয়ে যাওয়ার পর সেই স্মৃতির অস্তিত্ব টিকে থাকা বৈজ্ঞানিকভাবে একেবারেই অসম্ভব। কোনো সম্ভাবনাই নেই। মৃত্যুর পর পুরনো স্মৃতি কিভাবে কোনো ফিজিক্যাল কানেকশন ছাড়াই অন্য কোনো নতুন মস্তিষ্কে বা একদম নতুন জন্ম নেওয়া একটা শিশুর ব্রেনে স্থানান্তরিত হবে, এর সপক্ষে বিজ্ঞান আজ পর্যন্ত কোনো অকাট্য প্রমাণ পায়নি। তার মানে বিজ্ঞান চেতনা বা আত্মাকে ভৌত শরীরের বাইরে আলাদা কোনো স্বাধীন সত্তা হিসেবে এখনো স্বীকৃতি দেয় না। দেয় না। কিন্তু একটা বড় প্রশ্ন তো থেকেই যায়। বিজ্ঞান বলছে মস্তিষ্ক ছাড়া স্মৃতি টিকে থাকার কোনো উপায় নেই। তাহলে কি বিজ্ঞান পুরো এই পুনর্জন্মের বা পূর্বজন্মের স্মৃতির বিষয়টিকে একেবারে কোনো স্পেস না দিয়েই খারিজ করে দিয়েছে? এটা একটা চমৎকার পয়েন্ট তুলেছেন। কারণ আমাদের হাতে থাকা সোর্স মেটেরিয়াল ঘাঁটলে কিন্তু আমরা দেখি যে বিজ্ঞানের জগতের ভেতর থেকেই এমন কিছু কাজ হয়েছে যা এই প্রতিষ্ঠিত ধারণাকে রীতিমতো চ্যালেঞ্জ করেছে। আপনি ডক্টর ইয়াং স্টিভেনসনের গবেষণার কথা বলছেন। একদম ঠিক ধরেছেন। ডক্টর ইয়ান স্টিভেনসন ভার্জিনিয়া ইউনিভার্সিটির এই সাইকিয়াট্রিস্টের গবেষণা নিয়ে আমাদের কাছে বেশ কিছু অদ্ভুত এবং রোমাঞ্চকর তথ্য রয়েছে। হ্যাঁ, তার কাজগুলো সত্যি অবাক করার মতো। ডক্টর স্টিভেনসনের কাজ কিন্তু কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ছিল না। তিনি সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে একটা বড় রহস্যের জন্ম দিয়েছেন, তাই না? হ্যাঁ, ডক্টর ইয়ান স্টিভেনসনের গবেষণার কথা না বললে আমাদের আজকের এই বিশ্লেষণ অসম্পূর্ণই থেকে যাবে। সেটাই। যখন মূলধারার বিজ্ঞান পুনর্জন্মকে পুরোপুরি অবৈজ্ঞানিক বলে খারিজ করে দিচ্ছে, তখন ডক্টর স্টিভেনসনের মতো একজন মূলধারার গবেষক একটা ভিন্ন পথে হাঁটার সাহস দেখিয়েছিলেন। তিনি তো মূলত বাচ্চাদের উপর কাজ করেছিলেন। হ্যাঁ, তিনি সারা বিশ্বে, বিশেষ করে এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এমন অসংখ্য ছোট শিশুদের নিয়ে দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে তদন্ত এবং গবেষণা করেছিলেন, যারা দাবি করত যে তাদের পূর্বজন্মের কথা মনে আছে। বাচ্চারা এই দাবিগুলো করত? হ্যাঁ, এই শিশুদের বয়স সাধারণত 2 থেকে 5 বছরের মধ্যে হতো। ডক্টর স্টিভেনসন প্রায় 3000-এরও বেশি এমন কেস স্টাডি নথিভুক্ত করেছেন। 3000? হ্যাঁ, 3000। এই শিশুরা এমন সব মানুষ, জায়গা বা ঘটনার অত্যন্ত নিখুঁত বিবরণ দিত, যা তাদের বর্তমান জীবনে জানার কোনো উপায়ই ছিল না। আমি তার গবেষণাপত্রের কয়েকটা নির্দিষ্ট কেস স্টাডি দেখছিলাম, যেগুলো আসলেই গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো। বেশ কিছু অদ্ভুত কেস আছে। এমন সব উদাহরণ আছে যেখানে হয়তো 3 কি 4 বছরের একটা বাচ্চা হঠাৎ করে বলতে শুরু করলো যে তার আসল বাড়ি এখান থেকে 50 মাইল দূরের কোনো একটা গ্রামে। হ্যাঁ, সে তার আগের জীবনে স্ত্রীর নাম, সন্তানদের নাম একদম নিখুঁতভাবে বলে দিচ্ছে। এমনকি ডক্টর স্টিভেনসন যখন সেই বাচ্চাকে নিয়ে সত্যি সেই গ্রামে গিয়েছেন, দেখা গেছে বাচ্চাটা একটা নির্দিষ্ট বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, যেটা সে আগে কখনো দেখেনি। শুধু তাই নয়, বাড়ির কোথায় কোনো লুকানো জিনিস আছে বা সেই পরিবারের কোনো অত্যন্ত গোপনীয় তথ্য যা বাইরের কারো জানার কথা নয়, সেই বাচ্চাটা অবলীলায় সেগুলো বলে দিচ্ছে। এগুলো সত্যি ব্যাখ্যার অতীত মনে হয়। সবচেয়ে অবাক করার বিষয় হল স্টিভেনসন বেশ কিছু কেসে দেখেছেন যে পূর্বজন্মে মানুষটি যেভাবে মারা গিয়েছিল, এই নতুন জন্ম নেওয়া শিশুটির শরীরে ঠিক সেই জায়গাতে জন্মদাগ বা বার্থমার্ক রয়েছে। বার্থমার্কের বিষয়টা তার গবেষণার অন্যতম শক্ত একটা দিক। ধরুন কারো বুকে গুলি লেগে মৃত্যু হয়েছিল আগের জন্মে, দেখা যাচ্ছে এই শিশুটির বুকেও ঠিক সেই রকমই একটা জন্মদাগ। এটা তো জাস্ট অবিশ্বাস্য। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও তিনি এগুলো ডকুমেন্ট করেছেন। ছোট ছোট বাচ্চারা যাদের দুনিয়ার সম্পর্কে কোনো ধারণাই তৈরি হয়নি, তারা এত নিখুঁত ডেটা কিভাবে দিচ্ছে? বিজ্ঞান কেন এটাকে মেনে নিচ্ছে না? এই তদন্তগুলোকে কি বৈজ্ঞানিক গবেষণা হিসাবে ধরা যায় না? এটি একটি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন। দেখুন, ডক্টর স্টিভেনসনের এই কাজগুলোকে অবশ্যই বৈজ্ঞানিক তদন্তের পদ্ধতি হিসেবে গণ্য করা হয়। তাই তো হওয়া উচিত। কারণ তিনি তথ্য সংগ্রহের ক্ষেত্রে অত্যন্ত কঠোর নিয়মনীতি বা রিগারাস মেথোডোলজি মেনে চলেছিলেন। যেমন তিনি লিডিং কোয়েশ্চেন করা থেকে বিরত থাকতেন। পূর্বজন্মের দাবি করা পরিবার এবং বর্তমান পরিবারের মধ্যে আগে থেকে কোনো যোগাযোগ ছিল কিনা সেটা ক্রস চেক করতেন। তার মানে কোনো জালিয়াতি হচ্ছে কিনা সেটা দেখতেন। একদম।
পুলিশ রেকর্ড এবং মেডিকেল রিপোর্ট ঘেঁটে মৃত্যুর কারণ এবং জন্মদাগের মিল খুঁজতেন। অর্থাৎ তিনি কোনোভাবেই অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে কাজ করেননি। কিন্তু তা সত্ত্বেও মূলধারার বিজ্ঞানীকে এখনও পুরোপুরি স্বীকৃতি দেয় না কেন? এর পেছনে সবচেয়ে বড় কারণটা হলো মেকানিজমের অভাব। মেকানিজম? হ্যাঁ, বিজ্ঞানে কোনো কিছুকে সর্বজনীন সত্য হিসেবে মেনে নিতে হলে শুধু ঘটনা ঘটলেই হয় না, সেটা কিভাবে ঘটছে তার একটি সুনির্দিষ্ট ভৌত মেকানিজম বা প্রক্রিয়া থাকতে হয়, যা ল্যাবরেটরিতে প্রমাণ বা রিপিট করা যায়। বুঝতে পেরেছে। মানে ডেটা হয়তো ম্যাচ করে যাচ্ছে, কিন্তু ডেটাটা এক ব্রেন থেকে আরেক ব্রেনে কিভাবে ট্রান্সফার হচ্ছে তার কোনো তার বা ওয়াইফাই কানেকশন বিজ্ঞান খুঁজে পাচ্ছে না। ঠিক তাই। যেহেতু একটি মৃত এবং নষ্ট হয়ে যাওয়া মস্তিষ্কের স্মৃতি কোনো ফিজিক্যাল মিডিয়াম ছাড়া কিভাবে অন্য একটি নতুন শিশুর মস্তিষ্কে পৌঁছাচ্ছে তার কোনো বায়োলজিক্যাল ব্যাখ্যা এখন পর্যন্ত নেই। তাই মূলধারার বিজ্ঞান একে গ্রহণ করতে পারে না। স্টিভেনসন নিজেও কিন্তু কখনো জোর দিয়ে বলেননি যে এটাই পুনর্জন্মের অকাট্য প্রমাণ। ও আচ্ছা, উনি নিজে এটা দাবি করেননি? না, তিনি তার পেপারগুলোতে সবসময় খুব সতর্কভাবে লিখেছেন যে এগুলো হলো কেসেস সাজেস্টিভ অফ রিইনকার্নেশন, অর্থাৎ এমন কিছু ঘটনা যা পুনর্জন্মের দিকে ইঙ্গিত করে। ইঙ্গিত করে মাত্র? হ্যাঁ, এটি মূলত আধুনিক বিজ্ঞান, ব্যক্তিগত বিশ্বাস এবং বস্তুনিষ্ঠ প্রমাণের মাঝখানের একটি অত্যন্ত ধূসর এলাকা। কিন্তু এটা নিয়ে কি অন্য কোনো থিওরি নেই? কিছু কোয়ান্টাম ফিজিসিস্ট এবং মনোবিজ্ঞানী একে চেতনার অবিনশ্বরতা বা ইউনিভার্সাল কনশাসনেস হিসেবে ব্যাখ্যা করার একটা চেষ্টা করেছেন। আচ্ছা। কিন্তু সেটিও মূলধারার বিজ্ঞানে সর্বজন গৃহীত নয়। অর্থাৎ আমাদের চোখের সামনে কিছু ঘটনা ঘটছে যার প্রমাণ হয়তো আছে, কিন্তু সেই প্রমাণ ঘটার পেছনের বিজ্ঞানটা আমরা এখনো ডিকোড করতে পারিনি। চমৎকার বলেছেন। চলুন এবার আধুনিক যুগে এই বিষয়টা কিভাবে দেখা হয় সেদিকে একটু নজর দিই। হ্যাঁ, বলুন। আমরা তো ডক্টর স্টিভেনসনের গবেষণায় শিশুদের কথা বললাম, কিন্তু আজকাল অনেক প্রাপ্তবয়স্ক মানুষও তো তাদের পূর্বজন্মের স্মৃতি খোঁজার চেষ্টা করেন। হ্যাঁ, এই ট্রেন্ডটা ইদানিং খুব দেখা যায়। আমাদের সোর্স মেটেরিয়াল অনুযায়ী এই কাজে আধুনিক যুগে পাস্ট লাইফ রিগ্রেশন বা সম্মোহন বিদ্যা খুব ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। হিপনোসিসের ব্যবহার। ঠিক, এই প্রক্রিয়ায় একজন মানুষকে হিপনোটাইজ করে বা গভীর ধ্যানের স্তরে নিয়ে গিয়ে তার মনের অবচেতন অংশে লুকিয়ে থাকা আগের জীবনের স্মৃতি বের করে আনার চেষ্টা করা হয়। হ্যাঁ, অনেকেই এটা করছেন। অনেক সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ দাবি করেন যে হিপনোসিসের মাধ্যমে তারা তাদের আগের জন্মের কথা স্পষ্টভাবে দেখতে পেয়েছেন। এই যে ট্রেন্ডটা, এটাকে মনস্তত্ত্ব বা সাইকোলজির জায়গা থেকে কিভাবে বিশ্লেষণ করা যায়? পাস্ট লাইফ রিগ্রেশন বা হিপনোসিসের বিষয়টি মনস্তত্ত্বের দিক থেকে অত্যন্ত জটিল এবং একই সাথে বেশ বিতর্কিত। বিতর্কিত কেন? যদি আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং বা বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা থেকে এর দিকে তাকাই, তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমালোচনাও আমাদের সামনে উঠে আসে। যেমন? হিপনোসিস বা সম্মোহন হল মানুষের মস্তিষ্কের এমন একটি অবস্থা যেখানে মন অত্যন্ত সংবেদনশীল বা সাজেস্টিভ থাকে। সাজেস্টিভ থাকে মানে সহজে প্রভাবিত হয়? একদম। এই অবস্থায় বাইরে থেকে দেওয়া যে কোনো ইনপুট বা থেরাপিস্টের সামান্য কোনো ইঙ্গিত মানুষের মস্তিষ্ক খুব সহজেই বাস্তব বলে গ্রহণ করে নেয়। ও আচ্ছা। অনেক সময় এই হিপনোসিসের ফলাফল চরম বিভ্রান্তিকর হতে পারে। ব্যক্তি হয়তো গভীরভাবে বিশ্বাস করেন যে তিনি পূর্বজন্মের স্মৃতি দেখছেন, কিন্তু মনোবিজ্ঞানীদের মতে এগুলো আসলে অধিকাংশ ক্ষেত্রেই কোনো আসল স্মৃতি নয়। তাহলে এগুলো আসলে কি? যদি আগের জন্মের স্মৃতি না হয়, তাহলে মানুষ হিপনোটাইজড অবস্থায় এত ডিটেলে অন্য একটা মানুষের জীবনের গল্প বলে কিভাবে? সাইকোলজিতে একে বলা হয় ক্রিপ্টোমনেশিয়া বা ফলস মেমোরি সিন্ড্রোম। ক্রিপ্টোমনেশিয়া? হ্যাঁ, এগুলো মূলত সেই ব্যক্তির অবচেতন মনে আগে থেকেই লুকিয়ে থাকা বিভিন্ন তথ্যের একটা মিশ্রণ। কোথা থেকে আসে এই তথ্যগুলো? ধরা যাক ব্যক্তিটি 10 বছর বয়সে একটা ঐতিহাসিক উপন্যাস পড়েছিল, বা কোনো পুরনো সিনেমা দেখেছিল, কিংবা টিভিতে কোনো ডকুমেন্টারি দেখেছিল। তার সচেতন মন হয়তো সেই বই বা সিনেমার কথা সম্পূর্ণ ভুলে গেছে, কিন্তু অবচেতন মনে সেটা স্টোর করা আছে। ঠিক, অবচেতন মনে সেই তথ্যগুলো স্টোর করা থাকে। যখন হিপনোসিসের মাধ্যমে তাকে বলা হয় পূর্বজন্মের কথা ভাবতে, তখন মস্তিষ্ক তার ভেতরে থাকা এই টুকরো টুকরো তথ্যগুলোকে জোড়া লাগিয়ে একটা সম্পূর্ণ নতুন এবং বিশ্বাসযোগ্য গল্প তৈরি করে ফেলে। দারুণ একটা মেকানিজম তো।
ব্যক্তিটি হয়তো মনে করেন তিনি গত জন্মে রোমান সাম্রাজ্যের কোনো যোদ্ধা ছিলেন, অথচ বাস্তবে হয়তো তিনি ছোটবেলায় গ্ল্যাডিয়েটর সিনেমাটি দেখেছিলেন। ওহ, বিষয়টা তো সাংঘাতিক। তার মানে আমাদের মস্তিষ্ক অনেক সময় আমাদের সাথেই একটা দারুণ খেলা খেলে। একদম তাই। আমরা অবচেতনভাবে যা বিশ্বাস করতে চাই বা আমাদের ভেতরে যে ফ্যান্টাসিগুলো থাকে, মস্তিষ্ক হিপনোসিসের ওই দুর্বল মুহূর্তে সেটাকেই একটা সুন্দর গোছানো গল্প হিসাবে আমাদের সামনে তুলে ধরে। হ্যাঁ, মস্তিষ্ক কনফিউশন পছন্দ করে না। মস্তিষ্ক যেন ফাঁকা জায়গাগুলো পূরণ করতে খুব ভালোবাসে। একটা লজিক্যাল ন্যারেটিভ দাঁড় করানোর জন্য সেই নিজেই ডিরেক্টরের ভূমিকায় অবতীর্ণ হয়, আর আমরা সেটাকেই পূর্বজন্মের স্মৃতি বলে ভুল করি। মানুষের মস্তিষ্কের এই ন্যারেটিভ তৈরি করার ক্ষমতা অসাধারণ। কোনো গ্যাপ থাকলে সে নিজের মতো করে ইনফরমেশন দিয়ে সেটা ফিল আপ করে দেয়। বুঝতে পারছি। ঠিক এই কারণে পাস্ট লাইফ রিগ্রেশনে পাওয়া তথ্যগুলোকে বস্তুনিষ্ঠ বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে কোনোভাবেই ধরা যায় না। কিন্তু এর কি কোনো ভালো দিক নেই? এর মধ্যে থেরাপিউটিক ভ্যালু থাকতে পারে। হয়তো এটা কাউকে তার বর্তমান জীবনের কোনো ট্রমা বা ফোবিয়া কাটাতে সাহায্য করতে পারে। আচ্ছা। কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটা কোনোভাবেই প্রমাণ করে না যে পুনর্জন্ম বাস্তবে ঘটছে। চলুন এবার তাহলে আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে এসে পুরো বিষয়টাকে এক সুতোয় বাঁধার চেষ্টা করি। অবশ্যই। আমরা প্রাচীন দর্শন এবং মহাকাব্যের আবেগ থেকে শুরু করে স্টিভেনসনের কেস স্টাডি হয়ে বিজ্ঞানের পরীক্ষাগারে এবং সাইকোলজির জটিল তত্ত্ব পর্যন্ত ঘুরে এলাম। এই পুরো স্টাডি মেটেরিয়াল থেকে আমরা ঠিক কী নির্যাস পাচ্ছি? এই পুরো আলোচনার সারসংক্ষেপ টানতে গেলে এটাই বলতে হয় যে পুনর্জন্ম আজও মানব ইতিহাস, আধ্যাত্মিক বিশ্বাস এবং বৈজ্ঞানিক গবেষণার একটা অত্যন্ত রহস্যময় আর অমীমাংসিত অধ্যায় হয়েই রয়েছে। একেবারে অমীমাংসিত। প্রাচীন ভারতীয় দর্শন এবং শাস্ত্র যেখানে কর্মফল, তীব্র আকাঙ্ক্ষা এবং আত্মার অমরত্বের ভিত্তিতে একে জীবনের একটি স্বাভাবিক এবং ধারাবাহিক প্রক্রিয়া বলে মনে করে, হ্যাঁ, সেখানে মূলধারার বিজ্ঞান মস্তিষ্ক এবং স্মৃতির ভৌত কাঠামোর সীমাবদ্ধতার কারণে একে স্বীকৃতি দিতে নারাজ। দুই মেরুর অবস্থান বলতে গেলে। হ্যাঁ, বিজ্ঞান ডক্টর স্টিভেনসনের মতো গবেষণার অসংখ্য ডেটা দেখার পর একে পুরোপুরি 100% ভুয়া বলে উড়িয়ে দিতে হয়তো ইতস্তত বোধ করে। কিন্তু একই সাথে কোনো সুনির্দিষ্ট বায়োলজিক্যাল মেকানিজম না থাকার কারণে একে সত্য বলেও মেনে নিতে পারে না। ঠিক, এটি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে মানুষের গভীর বিশ্বাস এবং বস্তুনিষ্ঠ প্রমাণের মাঝে একটা মস্ত বড় শূন্যস্থান রয়ে গেছে। বিজ্ঞানের বর্তমান প্যারাডাইম বা কাঠামো পরিবর্তন না হওয়া পর্যন্ত এই রহস্যের সম্পূর্ণ এবং সর্বজনীন সমাধান হওয়াটা বেশ কঠিন। আর ঠিক এই কারণেই এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা বা আলোচনা করাটা আমাদের জন্য এত বেশি প্রাসঙ্গিক। একদম। হয়তো আমরা কেউই নিশ্চিতভাবে জানি না যে মৃত্যুর ওই পারের জগৎটা কেমন বা আদৌ কিছু আছে কিনা, কিন্তু এই ধরনের বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করা আমাদের অনেক কিছু শেখায়। ক্রিটিক্যাল থিঙ্কিংটা বাড়ে। হ্যাঁ, অন্ধভাবে কোনো একটা মতবাদকে আঁকড়ে না ধরে কিভাবে সবকিছুর ভালোমন্দ বিচার করতে হয়, কিভাবে প্রাচীন জ্ঞানকে আধুনিক বিজ্ঞানের লেন্স দিয়ে দেখতে হয়, সেই সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির জায়গাটা তৈরি হয়। খুবই জরুরি একটা বিষয়। আজকের এই চমৎকার আলোচনা আমরা এখানেই শেষ করব। তবে যারা এতক্ষণ ধরে শুনছেন তাদের ভাবনার জন্য একেবারে শেষে একটা সম্পূর্ণ নতুন এবং উস্কানিমূলক প্রশ্ন রেখে যেতে চাই। দারুণ একটা প্রশ্ন আছে আমাদের হাতে। এতক্ষণ তো আমরা বায়োলজিক্যাল মেমরি এবং আত্মার কথা বললাম, কিন্তু একবার বিষয়টা অন্যভাবে ভেবে দেখা যেতে পারে। কিভাবে? বিজ্ঞান বলছে আমাদের স্মৃতি, আমাদের চেতনা, আমাদের ব্যক্তিত্ব সবকিছুই আসলে মস্তিষ্কের নিউরনগুলোর ভেতরে থাকা কিছু ডেটা বা ইনফরমেশন ছাড়া আর কিছুই নয়। ঠিক। যদি আসলেই স্মৃতি কেবলই ডেটা হয়, তবে ভবিষ্যতের পৃথিবীতে যখন প্রযুক্তি আরও অনেক গুণ উন্নত হবে, তখন কি এমনটা হতে পারে যে আমরা মৃত্যুর ঠিক আগে আমাদের মস্তিষ্কের পুরো ডেটাবেসটা বা আমাদের চেতনাটাকে একটা সুপার কম্পিউটার বা ক্লাউড সার্ভারে ডাউনলোড করে রাখতে পারব? এটা একটা কল্পবিজ্ঞানের মধ্যে শোনালেও অসম্ভব হয়তো নয়। আর তারপর সেই ডেটা যদি কোনো কৃত্রিম শরীর বা রোবটের মধ্যে আপলোড করে দেয়া হয়, তাহলে কি সেটাকেই আমরা আধুনিক যুগের পুনর্জন্ম বলবো? সাংঘাতিক একটা ভাবনা। ভবিষ্যতের পৃথিবীতে হয়তো 22 শতকে এসে জাতিস্মর হওয়ার জন্য হয়তো কোনো তীব্র আধ্যাত্মিক আকাঙ্ক্ষার প্রয়োজন হবে না। শুধু একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে নিজের পুরনো স্মৃতি সার্ভার থেকে ডাউনলোড করে নিলেই হবে। মানুষের চেতনা কি এভাবেই একদিন ডিজিটাল অমরত্ব লাভ করে জন্ম মৃত্যুর চক্রকে ভেঙে ফেলবে? এটা তো আমাদের একদম নতুন করে ভাবতে বাধ্য করবে।
এই দারুণ এবং ভবিষ্যৎমুখী প্রশ্নটা সবার ভাবনার জগতে রেখে দিলাম। নতুন কিছু জানার এই প্রবল আকাঙ্ক্ষা এবং প্রশ্ন করার প্রবণতা সবসময় এভাবেই বেঁচে থাকুক। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।